মাদিনী নদীর বুকে কুন্দু ফুলের মতো জোনাকি ফুটে রয়েছে। পদ্মজাতা এক মনে চেয়ে দেখছে। রাত অনেকটা, আমি ঘুমাচ্ছে। 3 দিনে আমিরের সাথে পূর্ণা প্রেমার খুব ভাব হয়েছে। সারাক্ষণ আড্ডা, লুডু খেলা। পদ্মজা যত দেখছে তত আমিরের প্রেমে পড়ছে। আমিরের ঘুমন্ত মুখের দিকে চেয়ে থাকতে থাকতে পদ্মজার মনে পড়ল, আগামীকাল ফিরে যেতে হবে শ্বশুর বাড়ি। মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে আবার চলে যেতে হবে। ভাবতেই মন খারাপ হয়ে আসে। মন ভালো করতে চলে আসে নদীর ঘাটে। জোনাকিদের কুরুক্ষেত্র দেখতে দেখতে কেটে যায় অনেকক্ষণ। আধার ভেদ করে একটা আলো ছায়া লাগে চারপাশে। এ সময় কে এলো? পদ্মজা ঘাড় ঘুরে তাকালো। মাকে দেখে একগাল হাসলো। হেমলতা হারিকেন হাতে নিয়ে এগিয়ে আসেন। কিঞ্চিত রাগ দেখিয়ে বললেন, এত রাতে একা ঘাটে এসেছিস কেন? মার খাসনি অনেক দিন। বিয়ে হয়েছে বলে মারবো না নাকি? হেমলতা ধমকে পদ্মজা মেরুদণ্ড সোজা করে থতমত হয়ে দাঁড়ালো। মা শেষ কবে মেরেছেন পদ্মজা মনে করতে পারছে না। তিনি যেভাবে বললেন মনে হলো না জানি কত মেরেছেন। তাই সেও ভয় পাওয়ার ভান ধরল। যাচ্ছি ঘরে। পদ্মজার গলা, কি যেন এসেছিলি? ঘুম আসছে না? হেমলতা কণ্ঠ নরম শোনালো। কাল চলে যেতে হবে, তাই মন খারাপ হচ্ছিল। হেমলতা হারিকেন মাটিতে রাখেন। তারপর দুহাত পদ্মজাকে বুকে টেনে নেন। পদ্মজার কান্নার বাঁধন ছেঁড়া হলো। মায়ের বুকে মুখ চেপে পিঠটা বারংবার ফুলে ফুলে উঠতে লাগলো। কিছুক্ষণ এভাবেই পার হলো। এত সহজে কাঁদিস কেন? মা বাবার কাছে সারা জীবন মেয়েরা থাকে না মা। তুমি চলো। পাগলি মেয়ে। কি বলে? কান্না থেমেছে? পদ্মজা দুহাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মিশে বলল, আমি তো ঘুমে, তুইও ঘুমিয়ে পড় গিয়ে। পদ্মজা মাথা নাড়ালো। 2 কদম এগিয়ে আবার চটজলদি পিছিয়ে আসে। মাকে জিজ্ঞেস করে, তুমি ঘুমাবে না আম্মা? ঘুমাবো, চল। আম্মা। হেমলতা হারিকেন হাতে নিয়ে পদ্মজা চোখের দিকে তাকালেন। পদ্মজা বলল, তোমার জীবনের সবটা আমাকে বলেছ। কিছু আড়ালে থাকলে সেটা বলো আম্মা। কেন মনে হলো আরো কিছু আছে? হেমলতার কণ্ঠটা অন্যরকম শোনালো। মনে হয়নি, এমনি বলে রাখলাম। পদ্মজা যেন হয়ে নিজের নখ খুঁড়ছেন। হেমলতা স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। কেটে যায় অনেকটা সময়। তিনি ঢোক গিলে গলা ভেজান। তারপর বললেন, তাই হবে। পদ্মজা খুশিতে তাকালো। নিশ্চয়ই এখন সব বলবেন আম্মা। হানি খালামণির বাড়ির কথা বলে সেদিন কোথায় গিয়েছিলেন? এখনই জানা যাবে। হেমলতা আশায় পানি ঢেলে দিয়ে বললেন, এখন ঘুমাতে যাও, অনেক রাত হয়েছে। পদ্মজার চোখে মুখে উজ্জ্বলতা নিভে গেল। মা কাঙ্ক্ষিত প্রসঙ্গটি কেন এড়িয়ে যাচ্ছেন? পদ্মজা সরাসরি জিজ্ঞেস করার অনেক চেষ্টা করেছে, কিন্তু পারছে না। জড়তা ঘিরে রেখেছে তাকে। মা সবসময় নিজ থেকে সব বলেন। নিশ্চয়ই কোনো কারণে এই বিষয়ে চুপ আছেন। পদ্মজা মনে মনে নিজেকে সান্ত্বনা দিল, একদিন আম্মা বলবে, অবশ্যই বলবে। কালো মেঘে ঢাকা আকাশ। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। লাহারি ঘরের বারান্দায় হাত পা ছড়িয়ে বসে আছে হেমলতা। সন্ধ্যার আজান পড়বে। চারপাশে এক মায়াবী ঘন ছায়া। মন বিষাদময়। পদ্মজা দুপুরে মোড়ল বাড়ি ছেড়েছে। বিদায় মুহূর্ত একটু স্বস্তি ছিল না। মেয়েটা এত কাঁদতে পারে? তবে হেমলতার চোখ শুকনো ছিল। মায়ের চোখ শুকনো দেখে কি পদ্মজা কষ্ট পেয়েছিল? কে জানে। হেমলতা বারান্দা ছেড়ে উঠতে গিয়ে আবিষ্কার করল সত্যির অবস্থান শূন্য। তিনি আবার বসে পড়েন। এসে ফিরলেন। পদ্মজা ছাড়া এত দুর্বল তিনি, এটা ভাবতে অবশ্য ভালো লাগছে। হেমলতা আকাশের দিকে তাকান। চোখ দুটি জ্বলছে। জলঘাড়া চোখ নিয়ে আবার হাসলেন। কি যন্ত্রণাময় সেই হাসি! মাটিতে হাতে ভর করে ফেলে উঠলে দাঁড়ান তিনি। এলোমেলো পায়ে লাহারি ঘর ছাড়েন। উঠানে এসে থমকে দাঁড়ান। বাড়ির গেট খোলা ছিল। পাতলা অন্ধকার ভেদ করে একটি নারী অবয়ব এগিয়ে আসেন বাড়ি থেকে। হেমলতা নারীর ছায়াটি স্পষ্ট মুখ দেখার জন্য অধীর আগ্রহে তাকিয়ে থাকেন। গেটের কাছাকাছি আসতেই হেমলতা আন্দাজ করতে পারেন কে এই নারী। তিনি মৃদু হেসে এগিয়ে যান। অনেক দেরি করলেন আসতে। বাসন্তী উঠানে পা রেখে বললেন, আপনি আমাকে চেনেন? হেমলতা জবাব দিয়ে বাসন্তীর ব্যাগ হাতে নিয়ে বাড়ালেন। বাসন্তী ব্যাগ আড়াল করে ফেললেন। তিনি খুব অবাক হচ্ছেন। মনে যত সাহস নিয়ে এসেছিলেন তার সব ভেঙে চুরমার হয়ে গেছে। হেমলতা বললেন, আপনি এই বাড়িতে নির্দ্বিধায় থাকতে পারেন। আমি বাবা সন্তানদের পক্ষ থেকে কোনো আপত্তি নেই। আপনি আমাকে কিভাবে চিনলেন? সে যেভাবেই চিনি। জেনে কি লাভ আছে? আপনি প্রথম দিনই একা আসতে পারতেন, লোকজন না নিয়ে। বাসন্তীর এবার ভয় করছেন। শরীর দিয়ে ঘাম ছুটছে। একটা মানুষ সতীন দেখে কিভাবে স্বাভাবিক থাকতে পারে? তিনি তো ভেবেছিলেন যুদ্ধ জয় করে স্বামীর বাড়িতে বাঁচতে হবে। বাসন্তীর ধবধবে সাদা চামড়ার লাল বর্ণ ধারণ করে। হেমলতার কথা দৃষ্টি এত ধারালো মনে হচ্ছে তার। হেমলতা বাসন্তীকে চুপ দেখে বেন দেন। তিনি বিব্রত হবেন না। এটা আপনারও সংসার, আসুন। হেমলতা আগে এগিয়ে যান। বারান্দা অব্দি এসে পিছনে ফিরে দেখেন বাসন্তী ঠায় দাঁড়িয়ে আছেন।
হেমলতা কথা বলার জন্য প্রস্তুত হন, তখন একটা পুরুষালী হুঙ্কার ভেসে এলো। তুমি এইখানে আইসো কেন? মোর্শেদের কণ্ঠ শুনে বাসন্তী কেঁপে উঠলেন। মোর্শেদকে এড়িয়ে একজন বনেদি লোকের প্রতি ক্ষণিকের জন্য আকৃষ্ট হয়ে পড়েছিলেন তিনি। এরপর থেকেই মোর্শেদ তার এবং তার সম্পর্কে ফাটল ধরে। মোর্শেদ ত্যাগ করেন তাকে, কিন্তু তিনি এ সময় বুঝতে পারেন কোনটা ভুল কোনটা সঠিক। সময়ের প্রতি টান অনুভব করেন, ফিরে আসতে চান। মোর্শেদ জায়গা দিলেন না। ততদিনে মোর্শেদ দ্বিতীয় স্ত্রীর প্রতি ভালোবাসা উপলব্ধি করে ফেলেন। মোহ ছেড়ে ফিরে আসেন হেমলতার কাছে, নিজের সন্তানদের কাছে। বাহির হইয়া যাও কইতাছি, বাহির হও আমার বাড়ি থেইকা। মোর্শেদ বাসন্তীকে ধাক্কা দিয়ে বেরিয়ে যেতে বলেন। বাসন্তী হুমড়ি খেয়ে পড়তে গিয়েও নিজেকে সামলে নেন। চোখ গরম করে মোর্শেদের দিকে তাকান, বললেন, এইটা আমারও সংসার, আমি যাব না। বাসন্তী, ভালোই ভালোই কইতাছি, যাও হেন থেইকা, নাহলে তোমার লাশ ফালাইয়া দিয়াম আমি। বাসন্তী কিছু কঠিন কথা শোনাতে গিয়ে শোনালেন না। হেমলতা উঠানে নেমে আসেন। যখন বিয়ে করছো তখন হুঁশ ছিল না, এখন সংসারে শান্তি দিতে আপত্তি? তুমি জানো না লতা, এই মহিলা কতটা খারাপ। এই মহিলা লোভী, লোভখোরের বাচ্চা, মাদারির বাচ্চা। কি বলছো এইসব? মুখ সামলাও। মোর্শেদ কপালের রক দপদপ করছে, বিশ্বাস ঘন হয়ে এসেছে। বাসন্তীকে পিটাতে পিটাতে হাত নিষ্পিস করছে। তবুও হেমলতার কথা তিনি থামেন। তিনি তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইলেন বাসন্তীর দিকে। হেমলতা বললেন, আপনি ঘরে যান, এই ঘর আপনারও। ওনার কথা মনে নেবেন না। আমার এই ঘরে মহিলা ঢুকলে খারাপই হয়ে যাইব। হেমলতা মোর্শেদের চোখের দিকে তাকান, ইশারায় কিছু একটা বলেন। এরপর বাসন্তীকে বললেন, আপনি যান, সদর ঘরের ভিতরের দরজা বাম দিকে যে ঘরটা আছে সেখানে যান, দেখিয়ে দিতে হবে। বাসন্তী কিছু না বলে গটগট আওয়াজ তুলে বারান্দা পেরিয়ে সদর ঘরে ঢুকেন। হাত পা কাঁপছে তার। হেমলতার ব্যবহার স্বাভাবিক হলেও অস্বাভাবিক ঠেকছে। সেদিন বৃষ্টিতে ভিজে ফেরার পথে জ্বর বিছানায় পড়েছিলেন। গত কয়েকদিন জ্বরে এত নেতিয়ে গিয়েছিলেন যে মুখের শক্তি ছিল না। শরীরে একটু চাঙ্গা হতেই আবার আসেন। এত সহজে সব পেয়ে যাবেন জানলেন জ্বর নিয়ে চলে আসতেন। মোর্শেদ অসহায় চোখে তাকালেন হেমলতার দিকে, বললেন, কেন এমনটা করলাম? আমি এর সাথে থাকতে পারবাম না। ঠান্ডা হও তুমি, তুমি কিছুই জানো না। যেদিন আমরা ঢাকা থেকে ফিরি সেদিন উনি এসেছিলেন, লোকজন নিয়ে এসেছিলেন। এরপরেই আমার মেয়েদের জীবনে অন্ধকার নেমে আসে। পরিস্থিতি হাতে নাগালে চলে যাওয়ায় উনি সেদিন ফিরে গিয়েছিলেন। বিয়ের দিন বেয়াই সব বললেন। বেআইয়ের কাছে কামরুল অভিযোগ করেন। বেআই কামরুলকে বলেন ব্যাপারটা এখন ছড়াছড়ি না করতেন, এতে ওনার মান সম্মান নষ্ট হবে। যে বাড়িতে ছেলের বিয়ে দিচ্ছেন সেই বাড়ির কর্তার প্রথম বউ আছে, বউয়ের আবার একজন বড় নারী মেয়ে। অধিকার নিতে লোকজন নিয়ে বৈঠক বসবে, এসব সত্যি অসম্মানজনক। তিনি আমাকে অনুরোধ করেছেন ব্যাপারটা যেন নিজেদের মধ্যে মিটিয়ে নেই। আর বাসন্তী আপাত তো দোষ নেই। সবচেয়ে বড় কথা, আমার সংসারে হাল ধরার জন্য একজন দরকার, খুব দরকার। হেমলতা শেষ কথাগুলো করুণ শোনালো। মোর্শেদ বিষময় তাকিয়ে আছেন। বাসন্তী এত কিছু করেছে ভাবতে পারছে না। মোর্শেদ কণ্ঠ খাতে নামিয়ে বললেন, তারে আমি মানতে পারতাছি না, বুঝাইয়া শোনাইয়া বাহির কইরা দাও। তুমি আমার কথাগুলো শুনো, থাকতে দাও ওনাকে, ক্ষমা করে দাও। আমি জানি না সে কি করেছে, যাই করুক ক্ষমা করে দাও। মোর্শেদের মাথায় খুন চেপেছে। তিনি কি করবেন কি বলবেন ভেবে পাচ্ছেন না। ক্রোধে আক্রোশে ফুলতে ফুলতে বাড়ির পিছনে চলে যান। নৌকা নিয়ে বেরিয়ে হবেন, রাতের পথে আর ফিরবেন না। আজান পড়েছে, বৃষ্টির বেগ বাড়ছে। হেমলতা ব্যস্ত পায়ে হেঁটে আসেন বারান্দায়। গোপনে দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। বুকলুপসে একটা কান্না ছিটকে এলো গেলায়। সেই সঙ্গে চোখ ছাপিয়ে জল। কোনো নারী সতীন মানতে পারে? বাধ্য হয়ে মানতে হচ্ছে, ভাগ্য বাধ্য করছে। নয়তো তিনি এত উদার নন, কখনোই নিজেকে নিজের সংসারে ভান দিতেন না। সেই প্রথম থেকে মনে পুষে রেখেছেন, কখনো মোর্শেদের স্ত্রী এই সংসার চাইলে মুখের ওপর দরজা বন্ধ করে দিবেন। যার জন্য তিনি একাকিত্বে ঢুকেছেন, যার জন্য মোর্শেদ ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছেন, যার জন্য মোর্শেদের মার খেয়েছেন, তাকে কখনোই এত সহজে সুখ দিতেন না, কখনোই না। হেমলতার শরীরে কাটা ফুটছে। তিনি কোনো মতে কান্নাটাকে গিনতে চাইলেন। বাসন্তীর গলা কানে এলো, আপা কাঁদছেন? হেমলতা চমকে তাকান, লজ্জায় চোখের জল মোছার সাহস পাননি। চোখে জল নিয়েই হাসলেন। বাসন্তী অবাক, কি অসাধারণ নারী, কি অদ্ভুত সে। বাসন্তী প্রসঙ্গ পাল্টাতে চাইলেন, ছেলেমেয়েরা কই? বড় মেয়েটার বিয়ে হয়েছে, শ্বশুরবাড়িতে আছে। আজই ফের যাত্রা শেষ করে শ্বশুরবাড়ি গেল। মেঝো আর ছোটটা তাদের নানা বাড়ি গেছে। বড়টার জন্য কান্নাকাটি করছিল, তাই আম্মা নিয়ে গেছে। ঘরে একটা ছোট ছেঁড়া ঘুমাচ্ছে। কি এসে? প্রান্ত, আমাদের ছেলে। শুনছিলাম 3টা মেয়ে শুধু। হেমলতা আর কথা বাড়ালেন না। রান্নাঘরের দিকে যেতে যেতে বললেন, আপনি কলফানে যান, কাপড় পাল্টে নেন, আমি খাবার দিচ্ছি। পদ্মচা মুখ ভার করে বসে আছে। রাতের খাবারের সময় ফারিনা বেগম খুব কথা শুনিয়েছেন। কঠিন স্বরে বলেছেন, বাপের বাড়ির আহ্লাদ মিটে আইসনি তো? আর কোনোদিন যাইতে কইবা না। এইটাই তোমার বাপের বাড়ি, স্বামীর বাড়ি। আর তোমার ভাই বোনদের কইবার সবসময় আনাগোনা না করতে। বাড়ির কাছে বইলা সবসময় আইলে হইব না, চোখে লাগে।
পদ্মজা বুঝতে পারছে না তার বোন তো শুধু বউভাতের দিন এসেছে, দাওয়াতের আমন্ত্রণ রক্ষার্থে। এজন্য এভাবে কেন বলতে হবে? কান্না পাচ্ছে খুব। আম্মার কথা মনে পড়ছে। পূর্ণা কি করছে? আসতে তো নিষেধ করে দিল, তাহলে কিভাবে দেখাও হবে? আমির ঘরে ঢুকতেই পদ্মজা দ্রুত চোখে জল মুছল। পদ্মজার ফ্যাকাশে মুখ দেখে আমি প্রশ্ন করল, আম্মা কিছু বলেছে? না না। তাহলে কাঁদছো কেন? আম্মার কথা মনে পড়ছে। যেতে চাও? চলো। ওমা, কি কথা? এত রাতে আর দুপুরেই না আসলাম? তাহলে মন খারাপ করো না, আমরা আবার যাব ফ্রাইডের মধ্যে। বাইরে অনেক হাওয়া বইছে। পদ্মজা জানালা লাগাতে গেল, তখন একটা চিৎকার শুনতে পেল। আমির তা লক্ষ্য করে বলল, বড় ভাবি চিৎকার, রুম্পা ভাবি। পাগলের মতো আচরণ করে, পাগলই বলে সবাই। পদ্মজা কৌতূহল নিয়ে আমিরের সামনে এসে দাঁড়ালো। আপনার মনে হয় কেউ ভয় পেয়ে মানসিক ভারসাম্য হারাতে পারে? অসম্ভবের কি আছে? আমার কাছে খটকা লাগছে, ওনার সাথে অন্য কিছু হয়েছে। আমি তো এতটুকুই জানি। আমি চিন্তিত হয়ে বলল। পদ্মজা বলল, আপনি ওনার সাথে দেখা করাবেন আমার? আঘাত করবে তোমাকে। বাধাই তো থাকে, অনুরোধ করছি। পদ্মজাকে হাত জোর করে অনুরোধ করতে দেখে আমি সায় দিলাম। আচ্ছা, ভোরে নিয়ে যাব, তখন সবাই ঘুমে থাকেন। জানেন, আপনাদের এই বাড়িটার রহস্যজনক, কোনো গোলমাল আছে। সত্যি নাকি? আমার তো তেমন কিছু মনে হয় না। আপনি কয়দিনের জন্য আসেন গ্রামে, আর এসব সবাই বোঝে না। ওরে আমার বুঝদার, তবে জিন আছে শুনেছি। আমার এক ফুফু বাড়ির পিছনে পুকুরে ডুবে মরেছিল, আর চাচিকে মাঝে মাঝে জিনে ধরে। সে কি? তবে আমি বিশ্বাস করি না এসব। তুমি বিশ্বাস করো? না। আচ্ছা। পদ্মজা কথা শেষ করতে পারলো না। আমি পদ্মজাকে টেনে বিছানা নিয়ে আসে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বলল, আর কথা না, ঘুমাও। আমি ফটা হয়ে যাচ্ছি। এই যে আস্তে ধরলাম। শুনুন না। কি? আমি পড়তে চাই। পড়বে। আম্মাকে অসন্তুষ্ট রেখে জোর করে পড়তে মন বসবে না। আম্মাকে রাজি করাবো। পদ্মজা খুশিতে গদগদ করে উঠল। সেও আমিকে এক হাতে জড়িয়ে ধরল।